নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পমন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের শোনাবো আইরিশ লেখক আব্রাহাম ব্রাম স্টোকার, যিনি ব্রাম স্টোকার নামে বেশি পরিচিত, তার বিখ্যাত উপন্যাস দ্য হরর অফ ড্রাকুলা। আব্রাহাম শব্দকে সংক্ষেপ করে ব্রাম স্টোকার নামে তিনি সাহিত্য রচনা শুরু করেন। এক শয়তান প্রেতাত্মাকে নিয়ে তার ড্রাকুলা উপন্যাস রচিত হয়। মূলত ভয়াল রহস্যের কাহিনী হলেও মানুষের বিচিত্র রহস্যময় আন্তর্জগতের প্রতিফলন তিনি সুস্পষ্টভাবেই তুলে ধরতে পেরেছেন। প্রকাশের সঙ্গে সঙ্গেই উপন্যাসটি জনপ্রিয়তা অর্জন করেন। আসুন শুরু করি আজকের গল্প দ্য হরর অফ ড্রাকুলা। যাত্রী জোনাথন হারকারের ডায়েরি। 3 মে 2030। মিউনিক ছেড়েছিলাম 1 মে সন্ধ্যা 8:35। পরদিন সকালে এসে পৌঁছলাম ভিয়েনা। ট্রেনের জানালা দিয়ে দেখা বুদাপেস্ট শহরটিকে চমৎকার লাগলো। সারাদিন চলার পর রাত্রে এসে থামলাম ক্লসেদুবার্গে। রাতটা এখানেই কাটাতে হবে, তাই আশ্রয় নিলাম হোটেল রয়্যালে। রাতে ভালো ঘুম হলো না, যদিও আরামদায়ক বিছানার ব্যবস্থা ছিল। বিচিত্র সব স্বপ্ন এসে ভিড় করছিল চোখের সামনে। তার উপর সারা রাত একটা কুকুর চিৎকার করছিল আমার জানালার ঠিক নিচে। হয়তো এটাই কারণ। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম একটু। ঘুম ভেঙে তাড়াতাড়ি প্রাতরা সেরে ছুটলাম স্টেশনে। 8টায় ট্রেন ছাড়ার কথা। ঘণ্টাখানেক দেরি করে ট্রেন ছাড়ল শেষ পর্যন্ত। 20 যখন পৌঁছলাম তখন দিনের আলো মিলিয়ে সন্ধ্যার ধূসর অন্ধকার নেমে এসেছে। কাউন্ট ড্রাকুলা আমাকে গোল্ডেন ক্রেন হোটেলে ওঠার নির্দেশ দিয়েছিলেন। হোটেলটি আমার ভীষণ পছন্দ হলো। দরজা থেকে এগোতে একজন বয়স্কা সুন্দরী আমাকে অভিবাদন জানিয়ে প্রশ্ন করলেন, মহাশয় কি ইংরেজ? হ্যাঁ, বললাম আমি। আমার নাম জোনাথন হারকার। মহিলাটির মুখে হাসি ফুটল। তিনি তার জামার পকেট থেকে আমাকে উদ্দেশ্য করে লেখা কাউন্ট ড্রাকুলার চিঠি বের করে দিলেন। প্রিয় বন্ধু, কর্পথিয়ানের পার্বত্য জনপদে আপনাকে স্বাগত জানাই। অধীর আগ্রহে আমি আপনার প্রতীক্ষায় আছি। আজ রাতে আপনার সুনিদ্রা কামনা করি। কাল 3টার সময় ঘোড়ায় টানা একটা গাড়ি বুকোভিনার উদ্দেশ্যে যাত্রা করছে। তাতে আপনার জন্য একটি আসন সংরক্ষিত থাকবে। বর্গ গিরিপথের কাছ থেকে আমার গাড়ি আপনাকে আমার কাছে নিয়ে আসবে। আমার বিশ্বাস আপনার ভ্রমণ অভিজ্ঞতা যথেষ্ট সুখপ্রদ হয়েছে এবং সেই আনন্দ আমাদের এই সুন্দর দেশে অবস্থানকালেও অটুট থাকবে। আপনার বন্ধু ড্রাকুলা। 4 মে। যাত্রার ঠিক আগের মুহূর্তে সেই সুশ্রী মহিলাটি আমার ঘরে এসে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলেন, সত্যি কি আপনি যাচ্ছেন? আপনাকে কি যেতেই হবে? আমি জানালাম, যেতে আমাকে হবেই। একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে এসেছি আমি। আপনি জানেন আজ কোন দিন? মে মাসের 4 তারিখ। আমার জবাব শুনে মহিলাটি মাথা নেড়ে চিৎকার করে বললেন, আমি জানি, কিন্তু আপনি কি জানেন আজকের দিনটি কি? তার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারলাম না। তিনি বললেন, আজ সেন্ট জর্জের মৃত্যু দিবস। আজ রাতে ঘড়িতে যখন মধ্যরাত্রির ঘণ্টা বাজবে তখন সমস্ত অশুভ আত্মারাই পৃথিবীর বুকে নেমে আসবে। আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? তার ভীতিবিহ্বল অসহায়তা দেখে আমি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। শেষ পর্যন্ত হাঁটু গেড়ে বসে বারবার আমাকে না যাবার অনুরোধ করতে লাগলেন। সমস্ত ব্যাপারটাই কেমন অর্থহীন হাস্যকর বলে মনে হলো আমার কাছে। 2 হাতে চোখের জল মুছে নিজের গলা থেকে ক্রুশ হারটি খুলে নিয়ে আমার গলায় পরিয়ে দিলেন। বললেন, আপনার মায়ের দিব্যি, এটি সবসময় গলায় রাখবেন। আর কোনো কথা না বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। 5 মে। আমাদের যাত্রার প্রাক্কালে এক বিশাল জনতা ভিড় করে এসে দাঁড়ালো হোটেলের দোরগোড়ায়। তাদের সবাই বুকের উপর একযোগে ক্রুশচিহ্ন আঁকল। আমাকে লক্ষ্য করে 2 আঙুলের এক বিচিত্র ভঙ্গি করল।
বিস্মিত হয়ে আমি এক সহযাত্রী বন্ধুকের কারণ জিজ্ঞেস করলাম। তিনি জানালেন এটা একটা লোকাচার। সর্বরকমের ভৌতিক অমঙ্গলের বিরুদ্ধে এটা তাদের একমাত্র রক্ষা কবচ। এক অজানা পুরীতে চলেছি, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে এ জাতীয় কথা আমার ভালো লাগলো না। গাড়ি চলার সঙ্গে সঙ্গে আমার মন থেকে সব ভয়ের কুয়াশা মুছে গেল। দুপাশের অজস্র প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে উঠল এক অনাবিল খুশিতে। সমতল ভূমি পার হয়ে আমরা ক্রমে নেমে এলাম আঁকা বাঁকা ঢালু পথে। এবড়ো খেবড়ো রাস্তা, তার উপর দিয়ে গাড়ি ছুটে চলেছে ঝড়ের গতিতে। এত ব্যস্ততার কারণ কি ঠিক বুঝতে পারলাম না। চালক যেন তার জীবন পণ করে গাড়ি চালাচ্ছে। একসময় ধীরে ধীরে সূর্য অস্ত গেল। রাত্রির গাঢ় অন্ধকার নেমে এলো। চোখের সামনে এখন শুধু নিকষ অন্ধকার। ঘোড়াগুলোর মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বের হতে থাকলো। চারদিক থেকে সম্মিলিত কণ্ঠে ভয়ার্ত নরনারীর চিৎকার ভেসে এলো। সমস্ত পরিবেশটাই কেমন গা ছমছম ভৌতিক আবহাওয়া সৃষ্টি করল। এমন সময় 4 ঘোড়ায় টানা একটা ফিটন এসে থামল আমাদের পাশে। অস্পষ্ট আলোয় দেখলাম ঘোড়াগুলো তেজি আর অপূর্ব সুন্দর তাদের দেহ সৌষ্ঠব। তাদের চালনা করে নিয়ে এসেছে যে সুদীর্ঘ মানুষটি, তার গায়ে লম্বা বাদামি দাড়ি, মাথায় বিরাট কালো টুপির নিচে ঢাকা পড়ে গেছে তার মুখ। আমাদের ড্রাইভারকে সে বলল, আজ বড় তাড়াতাড়ি এসেছো বন্ধু। ইংরেজ ভদ্রলোক বড় ব্যস্ত হয়ে পড়েছিলেন যেন থতমত খেয়ে লোকটি জবাব দিল, তাই বুঝি? আগন্তুক হেসে উঠল হো হো করে। তার বিচিত্র হাসির দমকে সেই নিবিড় অন্ধকার কেঁপে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সমস্ত যাত্রী একসঙ্গে তাদের বুকে ক্রুশচিহ্ন আঁকল। আমি ধীরে ধীরে কোচ থেকে নেমে এলাম। আমার হাত ধরে ফিটনে উঠতে সাহায্য করলো আগন্তুক। হাত তো নয়, যেন ইস্পাতে তৈরি এক যন্ত্র। তার শক্তি আমি অনুভব করলাম অমানসিক। পিছনে তাকিয়ে দেখলাম কোচের ঘোড়াগুলো তখনও ভয়ে কাঁপছে। যাত্রীরা সবাই নিজেদের বুকে ক্রমাগত ক্রুশচিহ্ন এঁকে চলেছে। তারপর হঠাৎ ড্রাইভার চাবুক মারল ঘোড়াগুলোর পিঠে, আর চোখের পলকে তারা বিদ্যুৎ গতিতে ছুটে চলল অন্ধকার ভেদ করে। কেমন একটা অস্বস্তিকর অনুভূতি আমাকে আচ্ছন্ন করল। বাঁকের পর বাঁক ঘুরে রাস্তার পর রাস্তা অতিক্রম করে আমরা চলেছি। দেশলাই জ্বাললাম। দেখলাম মধ্যরাত্রির আর মাত্র মিনিট বাকি। আতঙ্কিত বিস্ময় শিউরে উঠলাম। মনে পড়ল আজকের মধ্যরাত্রির তাৎপর্য সম্পর্কে আমার গৃহস্বামিনীর সাবধান বাণী। অসুস্থ মন নিয়ে এক অলৌকিক নাটকের ভয়াবহ পরিণতির প্রতীক্ষায় থাকলাম। রাস্তার ধারের এক খামার বাড়ি থেকে একটা কুকুর ডাকতে শুরু করলো। দীর্ঘ একটানা চিৎকার। সঙ্গে সঙ্গে আরও একটা কুকুরের স্বর মিলিত হলো। তারপর আরও একটার, আরও অনেক। তারপর অনেক দূরে পাহাড়ের দিক থেকে আরও উচ্চকিত, আরও তীব্র তীক্ষ্ণ একটা সম্মিলিত আওয়াজ ভেসে এলো। বুঝতে পারলাম ওইগুলো একদল রক্তলোলুপ নেকড়ের লোভাতুর গর্জন। ভয়ে আমার দম আটকে এলো। অকস্মাৎ আমার বাঁদিকে একটা নীলাভ আলোর দ্যুতি দেখতে পেলাম। ড্রাইভারেরও চোখে পড়েছে সেটা। সে তৎক্ষণাৎ গাড়ি থেকে লাফ দিয়ে নেমে সেই নিঃসীম অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছি না। নেকড়েরা এগিয়ে আসছে সামনে। কালো জমাট মেঘের আস্তরণ ভেদ করে চাঁদের মুখ উঁকি মারল। তার আলোয় দেখতে পেলাম হাজার হাজার নেকড়ে একটা বৃত্ত রচনা করে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার চেতনা অসাড় হয়ে পড়ল। আমি কোচম্যানকে ডাকতে শুরু করলাম প্রাণপণে। কখন কেমন করে সে ফিরে এলো আমি জানি না, কেবল তার অমানসিক গম্ভীর গলার আওয়াজ শুনতে পেলাম। আদেশের সুরে কি যেন বলছে সে। আর দেখলাম 2 হাত দিয়ে সে যেন ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে নেকড়ের দলকে। এমন সময় বিরাট একখণ্ড কালো মেঘ চাঁদকে ঢেকে ফেলল। আমার চোখের সামনে নেমে এলো নিঃসীম অন্ধকার। যখন আবার দেখতে পেলাম তখন কোচম্যান গাড়িতে উঠে এসেছে। নেকড়েরা অদৃশ্য হয়ে গেছে। আমাদের গাড়ি এসে থেমেছে অতি পুরাতন বিরাট এক দুর্গ প্রাসাদের সামনে।
অতিথি জোনাথন হারকারের ডায়েরি। 5ই মে। গাড়ি থামতেই ড্রাইভার লাফিয়ে নেমে আমাকে নামার জন্য সাহায্য করতে হাত বাড়িয়ে দিল। আমি আরও একবার তার আসরিক শক্তির পরিচয় পেলাম। আমার মালপত্র নামিয়ে দিয়ে সে আবার ঘোড়া ছুটিয়ে সামনে সেই কালো অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি নির্বাক বিস্ময়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দরজার ওপাশে ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। এক ফালি অস্পষ্ট আলো শীর্ণ শিখা দরজার ফাঁক দিয়ে উঁকি মারল। তালাচাবির ঝনঝন আওয়াজ, তারপরে বিকট শব্দ তুলে একটা বিরাট কাঠের দরজা খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে এক বয়স্ক দীর্ঘদেহী ভদ্রলোক, পরিষ্কার করে দাড়ি কামানো, কিন্তু ঠোঁটের ওপর সাদা ধপধপে বিশাল গোঁফ, পায়ের পাতা থেকে গলা পর্যন্ত কালো জোব্বায় ঢাকা। ভদ্রলোক বিনয় নম্র কণ্ঠে আমাদের সাদর সম্ভাষণ জানালেন। আমার গৃহে আপনাকে স্বাগত জানাই। মুক্ত প্রাণার নিজস্ব অধিকার বোধ নিয়ে আপনি প্রবেশ করুন। আমি সামনে এগিয়ে যেতেই হাত বাড়িয়ে তিনি আমার হাত চেপে ধরলেন। তার বলিষ্ঠ হাতের পুরুষ পেশানে আমি কোঁকিয়ে উঠলাম। বরফের মতো ঠান্ডা সেই হাতের স্পর্শ, মনে হলো বুঝি কোনো জীবন্ত মানুষের নয়। তিনি আবার বললেন, আমার গৃহে আপনাকে স্বাগত জানাই, স্বাধীনভাবে প্রবেশ করুন। তাঁর করমর্দনের শক্তি আমাকে স্মরণ করিয়ে দিল তার কোচম্যানের হাতের কথা। অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, তাই সন্দেহ হলো বুঝি সেই একই মানুষের সঙ্গে আমি কথা বলছি। নিশ্চিত হওয়ার জন্য বললাম, কাউন্ট ড্রাকুলা? হ্যাঁ, আমি কাউন্ট ড্রাকুলা। আমি স্বয়ং আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি মিস্টার হারকার। আসুন, ভিতরে আসুন। কাউন্ট আমাকে হাত ধরে নিয়ে চললেন। প্রশস্ত বারান্দা পেরিয়ে আমরা একটা ঘোরানো সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। দোতলার শেষ প্রান্তে এসে কাউন্ট থামলেন। দরজা ঠেলে আমরা একটা আলোকিত ঘরে ঢুকলাম। বুঝলাম এটাই আমার জন্য নির্দিষ্ট আবাস কক্ষ। কাউন্ট নিজে কিছুই খেলেন না, আমি একাই আহার পর্ব শেষ করলাম। খাওয়ার পর চেয়ার টেনে আমরা মুখোমুখি বসলাম। আলাপের ফাঁকে ফাঁকে তাঁকে ভালো করে লক্ষ্য করার সুযোগ পেলাম এতক্ষণে। দীর্ঘ বলিষ্ঠ দেহ, মুখে কাঠিন্যে সুস্পষ্ট বলিরেখা, কুটিল চোখের কোণে নিষ্ঠুর ক্ষুদিত দৃষ্টি, তীক্ষ্ণ খাড়া নাসিকার অগ্রভাগে ঈগলের বক্রতা, লম্বা ছুঁচলো দুটো কান, আর বিশাল গোঁফের আড়ালে ঢাকা ঠোঁটের ফাঁকে ধারালো দাঁতের সারি, সব মিলিয়ে এক জান্তব হিংস্রতার মূর্তিমান প্রতিচ্ছবি। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে আছি দুজনে। একসময় তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনি নিশ্চয়ই ক্লান্ত, আপনার ঘুমের প্রয়োজন। আমি উঠি। সুন্দর স্বপ্নেরা আপনার ঘুমের সঙ্গী হোক। বলে কাউন্ট চলে গেলেন। বিস্ময় সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। আমি ভয় পাচ্ছি, সন্দেহের দোলায় দুলছি। বিচিত্র চিন্তা আমাকে ভাবিয়ে তুলছে। ঈশ্বর আমার সহায় হন। 7ই মে। সকাল হলো। পুরো 24 ঘন্টা বিশ্রাম নিয়েছি। ঘুম থেকে উঠতে যথেষ্ট দেরি হয়েছে। কাপড় জামা পাল্টে পাশের ঘরে গেলাম। টেবিলের ওপর ঠান্ডা প্রাতরাশ সাজানো, কেটলিতে গরম কফি। পাশে একটা চিঠিতে লেখা আছে, আমার ফিরতে দেরি হবে, আমার জন্য অপেক্ষা করবেন না, ড্রাকুলা। অতএব একা একাই প্রাতরাশ সারতে হলো। এই বাড়িটা সবকিছুই বিচিত্র আর অস্বাভাবিক। চারিদিকে ঐশ্বর্যের প্রাচুর্য ছড়ানো, সোনার বাসনপত্র, মূল্যবান আসবাব আর সুদৃশ্য পর্দা ঝুলছে এখানে সেখানে। কিন্তু কোথাও একটা আয়না দেখতে পেলাম না, আর পেলাম না কোনো চাকর বাকরের সন্ধান। সমস্ত পুরীটা নিঝুম নিশ্চুপ। একমাত্র নেকড়ের ডাক ছাড়া অন্য কোনো শব্দ শুনতে পাইনি এ পর্যন্ত। পাশের দরজা খুলতে একটা লাইব্রেরির মতো চোখে পড়ল। অনেক ইংরেজি বই দেখে ভীষণ খুশি হলাম। কতক্ষণ বইয়ের ভেতর ডুবেছিলাম জানি না, কাউন্টের ডাকে চমক ভাঙল। দেখলাম দিনের আলো শেষ হয়ে গেছে। আমার লাইব্রেরির সন্ধান পেয়েছেন দেখে খুশি হয়েছি। আপনার যখন খুশি এখানে এসে পড়াশোনা করতে পারবেন, বলে তিনি আমার হাত ধরে পাশের ঘরে নিয়ে এলেন। দেখলাম বহুবিধ খাবারের টেবিল সাজানো।
কাউন্ট আবার বিনয় নম্র স্বরে ক্ষমা চেয়ে জানালেন তিনি বাইরে থেকে খেয়ে এসেছেন, আমার সঙ্গে যোগ দিতে না পারায় দুঃখিত। গত রাতের মতো আজও আমার খাবার সময় তিনি বসে রইলেন, গল্পগুজব করলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। হঠাৎ মোরগের ডাক শুনতে পেলাম। কাউন্ট তড়াক করে লাফিয়ে উঠলেন। ইস, বোর হয়ে এলো, আপনাকে সারা রাত জাগিয়ে রাখা আমার উচিত হয়নি বলে সৌজন্য প্রকাশ করে তিনি বিদায় নিলেন। আমিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। 8ই মে। মাত্র ঘণ্টাখানে ঘুমিয়েছিলাম, তারপরই ঘুমটা ভেঙে গেল। শুয়ে থাকতে ভালো লাগছিল না। ভাবলাম দাড়িটা কামিয়ে ফেলা যাক। ছোট আয়নাটাকে দরজায় লটকে দিয়ে সবেমাত্র খুঁড় চালিয়েছি, এমন সময় কাঁধের ওপর হাতের ছোঁয়া অনুভব করলাম। শুনতে পেলাম কাউন্টের ভরাট গলা। নমস্কার মিস্টার হারকার। আকস্মিক চমকে হাতটা কেঁপে গিয়ে গালের অনেকটা কেটে গেল ধারালো খুঁড়ে। ভীষণ আশ্চর্য লাগলো, ছোট আয়নার বুকে সমস্ত ঘরটা দেখা যাচ্ছে, অথচ কাউন্টের কোনো ছায়া পড়েনি সেখানে। এ কি আমার মনের ভুল, না এর পেছনে আছে কোনো অলৌকিক তাৎপর্য? আমি শিউরে উঠলাম। এতক্ষণে লক্ষ্য করলাম গালের কাটা অংশ থেকে রক্তের একটা ক্ষীণ রেখা নেমে এসেছে চিবুক পর্যন্ত। সেদিকে চোখ পড়তেই কাউন্টের চোখ মুখ এক পৈশাচিক হিংস্রতায় জ্বলে উঠল। তিনি আমার গলা চেপে ধরার জন্য হাত বাড়ালেন। আমি সভয়ে মাথাটা ঘুরিয়ে নিতেই তার হাত আমার বুকের ক্রস চিহ্নটাকে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার চোখের চাহনি সহজ হয়ে এলো, আর একটা কথাও না বলে তিনি ঘর ছেড়ে চলে গেলেন। 12ই মে। কাল রাতে ক্রাউন ড্রাকুলা বললেন, বন্ধু, আপনাকে একটা বিষয় আমি সতর্ক করে দিতে চাই, বলেও কখনো কোনো অবস্থাতেই এই ঘর ছাড়া অন্য কোথাও ঘুমোবেন না। বহু পুরনো দুর্গ এটা। রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে অনেক স্মৃতির ইতিহাস। যেখানে সেখানে ঘুমিয়ে পড়লে দুঃস্বপ্নের মধ্যে সেই সব স্মৃতিরা সশরীরে এসে হাজির হবে। তাই সাবধান, ঘুম পেলে নিজের ঘরেই ঘুমোবেন। কাউন্ট চলে যাবার পর বেশ কিছুক্ষণ কাটল। চারিদিক নীরব নিথর। ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালাম। হঠাৎ কাউন্টের জানালায় দৃষ্টি পড়তেই চমকে উঠলাম। জানালা দিয়ে কাউন্টের মাথা আস্তে আস্তে বেরিয়ে আসছে, তারপর তার সমস্ত দেহটা। অতি সতর্কতার সঙ্গে দেওয়ালের ওপর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে নিচে নামতে লাগলেন তিনি। তারপর হঠাৎ একটা বিরাট বাদুড় হয়ে উড়ে গেলেন সামনের উপত্যকার গাঢ় অন্ধকারের নিবিড়তায়। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মানুষের আকৃতির অন্তরালে এ কোন বিচিত্র জীবের অস্তিত্ব? একটা ল্যাম্প হাতে ছুটে চললাম দুর্গের অভ্যন্তরে। বিরাট কাঠের দরজা ঠেলে একটা প্রশস্ত কক্ষে প্রবেশ করলাম। অতীত দিনের বহু স্মৃতি পড়ে আছে সেই ঘরটার মধ্যে। জানালায় কোনো পর্দা নেই। আমি সামনের একটা চেয়ারে বসে পড়লাম। একসময় ঘুমে আমার চোখ জড়িয়ে এলো। কাউন্টের সতর্কবাণী মনে পড়ল, কিন্তু তাকে অমান্য করলাম। আমি হয়তো ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ হাসির শব্দে তাকিয়ে দেখি আমার সামনে 3টি সুন্দরী মেয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করছে আর হাসছে। একটি মেয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি অনুভব করলাম আমার কণ্ঠনালীতে মেয়েটির সূঁচের মতো ধারালো দুটো দাঁত যেন বসে যাচ্ছে। যন্ত্রণায় চোখ বুঝলাম আমি। ঠিক সেই মুহূর্তে কাউন্টের রাগত চিৎকারে চোখ খুললাম। দেখলাম তার নীল চোখ জ্বলে উঠেছে অমানসিক হিংস্রতায়। কঠিন হাতে মেয়েটির গলা টিপে ধরে সজোরে ছুঁড়ে ফেললেন সামনে। মেয়ে 3টি হাসতে হাসতে নাচতে শুরু করলো। তারপর তারা যেন চাঁদের আলোয় গুঁড়ো হয়ে মিশে যেতে লাগলো। জানালা দিয়ে 3টি অস্পষ্ট ছায়ার বিন্দুকে ভেসে যেতে দেখে আমি জ্ঞান হারালাম। 30শে জুন। আমার ডায়েরি লেখার আজই হয়তো শেষ দিন। ভোর রাত পর্যন্ত আমি ঘুমিয়েছি। জেগে উঠে মুক্তিদূতের মতো অভয়বাণী শুনতে পেলাম মোরগের কণ্ঠস্বরে। দরজা খুলে হলঘর পেরিয়ে হাজির হলাম সদর দরজায়। বিরাট কাঠের দরজায় তালা বন্ধ। যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। উন্মাদের মতো ঘোরানো সিঁড়ি বেয়ে অন্ধকার প্যাসেজ দিয়ে ছুটতে ছুটতে এসে থামলাম একটা ভগ্ন প্রায় চ্যাপেলের সামনে। দেখে মনে হলো পারিবারিক কবরখানা হিসেবে
ব্যবহার হয়েছে একদিন। পরপর সাজানো দুসারি কফিন। একটা বাক্সের ডালা খুলতেই গায়ের লোম আমার খাড়া হয়ে গেল, বুকের ভিতর ঝ্যাঁত করে উঠল। শিরদাঁড়া বেয়ে নামল একটা হিমেল শিহরণ। দেখলাম বাক্সের মধ্যে শুয়ে আছেন কাউন্ট ড্রাকুলা স্বয়ং। মৃত না ঘুমন্ত বোঝা যাচ্ছে না। চোখের মণি দুটো পাথরের মতো নিথর, কিন্তু নিষ্প্রভ নয়। কাউন্টের হৃত যৌবন যেন আবার ফিরে এসেছে। সাদা চুলদাড়িতে কালো রঙের প্রলেপ, বিবর্ণ ঠোঁটে রক্তিম আভা, মুখের কোলবে টাটকা রক্তের স্রোত। এমন সময় দূর থেকে একদল জিপসির সঙ্গীত ধ্বনি এগিয়ে আসতে লাগলো দুর্গের দিকে, সঙ্গে অনেকগুলো ভারী শকটের ঘর ঘর আওয়াজ। তারপর সদর দরজা খোলার শব্দ শুনলাম। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে বেরিয়ে পড়লাম। অন্ধকার বারান্দা, ঘোরানো সিঁড়ি, কাউন্টের ঘরের জানালা, সব পথ অতিক্রম করে হলঘরের সীমানায় পৌঁছতেই আবার বন্ধ হলো সেই বিরাট কাঠের সিংহদ্বার। গলা ফাটিয়ে চিৎকার করলেও এখন কেউ শুনবে না আমার কণ্ঠস্বর। এই অভিশপ্ত ভৌতিক পুরীর নির্জনতায় আমি নিঃসঙ্গ এক বন্দী। সঙ্গী শুধু ওই মনুষ্যাকৃতি এক পিশাচ আর রক্ত লোলুপ তার 3 সঙ্গিনী। অভিশপ্ত জাহাজ। ডেইলি গ্রাফ পত্রিকার সংবাদ। হুইটবি, 8ই আগস্ট। অপ্রত্যাশিত এবং আকস্মিক এক প্রচণ্ডতম ঝড় বয়ে গেছে এখানে। স্মরণাতীত কালের মধ্যে ঝড়ের এমন তাণ্ডবলীলা দেখা যায়নি। ফলাফল যেমন অস্বাভাবিক তেমনই দুঃখবহ। গতকাল রাত 10টার কিছু আগে থেকেই হঠাৎ শান্ত বাতাস অশান্ত হয়ে উঠতে থাকে। সমুদ্রের বুক থেকে অস্বাভাবিক শব্দের ধ্বনি শোনা যায়, আর সেই শব্দ ক্রমে ক্রমে বাতাসে ছড়িয়ে পড়তে থাকে। তারপরে শুরু হয় ঝড়। সারা রাত ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভোরের দিকে ঝড় থামে। 9ই আগস্ট। কাল সারা রাত ঝড় বৃষ্টির পর আজ সকালে সমুদ্র তীরে প্রচুর লোকের ভিড় জমে যায়। ডিমেটর নামে একটা রাশিয়ান জাহাজ ভার্না থেকে রওনা হয়েছিল মালপত্র নিয়ে। গত রাতে ঝড়ের ঝাপটায় জাহাজটা হুইটবির উপকূলে বালির মধ্যে আটকে পড়ে। সমস্ত জাহাজের মধ্যে কেবলমাত্র একটি মৃতদেহ দেখা গেল। লোকটার দুহাত হুইলের সঙ্গে শক্ত করে বাঁধা এবং হাত দুটোর মাঝখানে একটা ক্রুশ দণ্ড আটকানো। তার চোখে মুখে এক অমানসিক ভয়ের চিহ্ন আঁকা। মৃত্যু শীতল হাতও যা মুছে ফেলতে পারেনি। জাহাজে মালপত্র যৎসামান্য রয়েছে, কতগুলো মাটি ভর্তি বড় বড় কাঠের বাক্স। আমাদের প্রতিনিধি খবরের সন্ধানে ঘুরতে ঘুরতে জাহাজের প্রাক্তন ক্যাপ্টেনের একটা ডায়েরি উদ্ধার করেছেন। সেই ডায়েরিটিকে যথাযথভাবে অনুবাদ করে পাঠকদের সামনে তুলে ধরছি। ক্যাপ্টেনের ডায়েরি। ভার্না থেকে হুইটবি, 18ই জুলাই। অস্বাভাবিক সব ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। তীরে পৌঁছবার আগের মুহূর্ত পর্যন্ত সেই সব অলৌকিক বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখতে চাই। 6ই জুলাই। জাহাজে সব মালপত্র মাটি ভর্তি বাক্সগুলো তোলার কাজ শেষ করেছি। দুপুরে আমাদের যাত্রা শুরু হলো। পূব দিকে বাতাস বইছে, আবহাওয়া চমৎকার। 5 জন নাবিক, 2 জন সহকারী, 1 জন রাঁধুনি আর আমি, সব মিলিয়ে 9 জনকে নিয়ে গঠিত আমাদের এবারকার দল। 11ই জুলাই। ভোর রাতে পৌঁছলাম বসফোরাসে। কাস্টম অফিসাররা এলেন, পরীক্ষা চলল। অসঙ্গতি কিছু নেই, আবার যাত্রা। 13ই জুলাই। অন্তরীপ পাশ কাটিয়ে চলেছি আমরা। নাবিকদের মধ্যে একটা চাপা চাঞ্চল্য লক্ষ্য করলাম, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলছে না। 14ই জুলাই। নাবিকদের অসন্তোষ বেড়েই চলেছে। তারা জানালো একটা কিছু তারা দেখতে পেয়েছে। সবাই একসঙ্গে বুকে ক্রুশ চিহ্ন আঁকল। 16ই জুলাই। সকালে সহকারী এসে খবর দিল একজন নাবিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই আবার ভীত চঞ্চল হয়ে উঠেছে। সকলেই জানালো এমন যে ঘটবে তা তারা জানত। তারা ভয়ে ভয়ে বলল যে একজন রহস্যময় ব্যক্তির আবির্ভাব ঘটেছে জাহাজে। সে ভীষণ লম্বা আর শীর্ণকায়। রাতের অন্ধকারে ডেকের এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে বেড়ায়। অনুসরণ করলে
সে বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আজই জাহাজটা সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। নাবিকদের মনে সাহস ফিরিয়ে আনতেই হবে। 24শে জুলাই। জাহাজটার ওপর যেন অভিসম্পাত পড়েছে। পরপর আমরা 7 জনকে হারিয়েছি। সবাই কর্পূরের মতো উবে গেছে রাতের অন্ধকারে। এখন কেবলমাত্র আমি আর আমার সহকারী অবশিষ্ট রইলাম। 2 অগস্ট। মধ্যরাতে আমি হুইলের পাশে বসে আছি। হঠাৎ সহকারী দৌড়ে এলো। তার চোখে এক উন্মাদের বন্য দৃষ্টি। আমি তাকে দেখে চমকে উঠলাম। সে আমার অত্যন্ত কাছে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সে এখানেই আছে। এইমাত্র আমি তাকে দেখেছি, মৃতের মতো বিবর্ণ। আমি পেছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলাম, কিন্তু সে আঘাত শূন্যতায় মিলিয়ে গেছে। ক্যাপ্টেন, আর দেরি করবেন না, চলে আসুন। এই বলে আমি কিছু বলার আগেই সে কুয়াশা ঢাকা অন্ধকারের মধ্যে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। 4 আগস্ট। এখন কুয়াশায় ঢাকা চারিদিক। এই হাল ছেড়ে কোথাও যাওয়ার সাহস নেই আমার। সারা রাত তাই বসে আছি এখানে। রাত্রির অস্পষ্ট আলোয় আমি তাকে দেখেছি। সে এসেছিল আমার পাশে। আমি পুরুষ, মৃত্যুকে ভয় পাই না। আদর্শ নাবিকের মতো শেষ মুহূর্ত পর্যন্ত জাহাজের কর্তৃত্ব রাখব নিজের হাতে। আমার শক্তি যখন নিঃশেষ হয়ে আসবে, আমার হাত দুটোকে আমি হালের সঙ্গে শক্ত করে বেঁধে রাখব আর মাঝখানে স্থাপন করব আমার বিশ্বাসের প্রতিক্রুশ দণ্ডটিকে, যাকে স্পর্শ করার ক্ষমতা নেই হাজারটা দানবের। তারপর আসুক বিপদ, আসুক ঝড়ঝঞ্ঝা। রাত্রি এগিয়ে আসছে। আমি ক্রমেই দুর্বল হয়ে পড়ছি। আবার যদি সে আসে, আমার মুখোমুখি এসে দাঁড়ায়, আমি হয়তো সময় পাব না। তাই সব এখন লিখে রাখতে চাই। চরমতম বিপদ যদি আসে, এ লেখা পড়ে সবাই সবকিছু জানতে পারবেন। ঈশ্বর, পবিত্রতার মূর্তিমতী ভার্জিন আর পুণ্যাত্মা ঋষিগণ হতভাগ্য এই দিনের সহায় হন। লুসি, মিনার ডায়েরি। 24শে জুলাই, হুইটবি। আমাকে নিতে স্টেশনে এসেছিল লুসি। দেখতে আগের থেকে অনেক সুন্দর হয়েছে। গাড়ি চেপে আমরা ক্রিসেন্টের দিকে রওনা হলাম। ওখানেই ওদের বাড়ি নেওয়া আছে। অত্যন্ত মনোরম, মন ভোলানো জায়গা। ছোট নদী এস্ক বয়ে গেছে সোজা সমুদ্রের দিকে। সমস্ত উপত্যকা জুড়ে এক শ্যামলিম সৌন্দর্যের অন্তহীন বিস্তার। পুরনো শহর, বাড়িগুলো পরপর সাজানো। শহরের মাঝখানে হুইটবির গির্জা প্রহরীর মতো দাঁড়িয়ে। 25শে জুলাই। প্রায় 1 ঘন্টা হলো আমি আর লুসি এখানে এসেছি। গির্জার সামনের বাগানে বসে আমরা দুজনে প্রাণ খুলে কথা বিনিময় করলাম। লুসি জানালো 3 জন ভদ্রলোকের কাছ থেকে ওর বিয়ের প্রস্তাব এসেছিল। একজন উন্মাদ আশ্রমের ডাক্তার জন সেওয়ার্ড, দ্বিতীয়জন আমেরিকার লোক নাম কুইন্সে মরিস, আর তৃতীয়জন আর্থার হোমুড। এই আর্থারের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আমি ওকে জোনাথনের কথা বললাম। প্রায় 1 মাস তার কোনো খবর পাচ্ছি না। 26শে জুলাই। শারীরিকভাবে লুসি যদিও খুবই ভালো আছে, তবু ঘুমের মধ্যে হেঁটে চলার পুরনো অভ্যেসটা আবার তাকে ভর করেছে। ঠিক করেছি প্রতি রাত্রে শোবার ঘরের দরজা বন্ধ করে আমরা ঘুমোবো। 27শে জুলাই। ঘুমের ঘরে লুসির হেঁটে বেড়ানো বেড়েই চলেছে। প্রতি রাত্রে ওর চলার শব্দে আমার ঘুম ভেঙে যায়। গত রাত্রে বাতাস বইছিল তীব্রভাবে। মাঝে মাঝে শোনা যাচ্ছিল বজ্রপাতের কান ফাটা আওয়াজ। 6 আগস্ট। লুসির উত্তেজনা আগের চেয়ে বেড়ে গেছে। আজকের দিনটা ছিল বিষণ্ণ মেঘের আড়ালে। সূর্য ঢাকা ছিল সারাদিন। সমুদ্রের বুক থেকে গুমগুম শব্দ বিপদের সংকেত বয়ে নিয়ে আসছে যেন। বৃদ্ধ মিস্টার স্যালেজ হঠাৎ চিৎকার করে বললেন, বাতাসে কি যেন আসছে। ওই যে বিকট শব্দ, সমুদ্রের ঢেউ যেন এক মূর্তিমান মৃত্যুর আগমন ঘোষণা করছে। আমি ভীষণ ভয় পেলাম। 8 আগস্ট। সারা রাত লুসি ছটফট করেছে। আমিও 2 চোখের পাতা এক করতে পারিনি।
প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল। মনে হচ্ছিল বুঝি কামান দাগানো হচ্ছে বাড়ির ছাদে। অবশ্য এত উত্তাল উদ্দামতার মধ্যেও লুসির ঘুম ভাঙেনি। ঘুমের ঘোরে দু একবার বিছানা ছেড়ে উঠেছিল, আমি আবার শুইয়ে দিয়েছি। 11ই আগস্ট। কিছুতেই ঘুম আসছে না। ভীষণ উত্তেজিত আমি। এক দুঃসাহসিক অভিজ্ঞতা। ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম লুসির বিছানা খালি, ঘরের কোথাও লুসি নেই। দৌড়ে নিচে নামলাম, খুঁজলাম বসার ঘরে, সেখানেও নেই। অজানা আশঙ্কায় উন্মাদের মতো ছুটে বেরিয়ে পড়লাম রাস্তায়। ঘড়িতে তখন রাত 12টা বাজল। আমি তখন মরিয়া হয়ে ছুটছি, আকাশে পরিপূর্ণ চাঁদ। সেই স্বচ্ছতার রূপালী আলোকে হঠাৎ দেখলাম গির্জার সামনের বেদিটার ওপর শুয়ে আছে লুসি, আর তার দেহের ওপর ঝুঁকে আছে কালো মতো একটা বস্তু। ওটা কি কোনো মানুষের ছায়া, নাকি কোনো বিভৎস জান্তব শক্তি? আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম। আমার সেই আর্ত চিৎকারে চমকে উঠে সেই সুদীর্ঘ কালো মূর্তিটা মাথা তুলে তাকালো। চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা বরফ সাদা শীর্ণ মুখ আর রক্তাক্ত দুটো চোখের জ্বলন্ত দৃষ্টি। কিন্তু কি আশ্চর্য, লুসির কাছে পৌঁছে দেখলাম লুসি তখনও ঘুমে অচেতন। জোরে জোরে ঝাঁকুনি দিয়ে ওর ঘুম ভাঙল। আমাকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। বাড়িতে ঢুকে ওকে শুয়ে দিলাম বিছানায়। পূবের আকাশ লাল হয়ে উঠেছে। সকাল হতে আর বেশি দেরি নেই। 14ই আগস্ট। মাথা ধরেছে বলে লুসি শুয়ে পড়েছে। পোশাক ছাড়াবার সময় দেখলাম ওর কণ্ঠনালীর ঠিক মাঝখানে পিন ফোটানো ছোট একটু ক্ষতের দাগ। জিজ্ঞেস করতে হেসে উঠল সে। বলল, ও কিছু নয়। দরজায় তালা লাগিয়ে আমি নিচে নেমে এলাম। বাগানে একা একা বেড়াচ্ছিলাম। একসময় জানালা দিকে নজর পড়তে দেখলাম লুসি মাথা বের করে ঝুঁকে আছে বাইরের দিকে। আমি স্পষ্ট দেখলাম লুসির চোখ বন্ধ। জানলার আলিশায় মাথা রেখে ঘুমিয়ে আছে সে, আর তার পাশে বসে আছে বিরাট আকারের পাখির মতো কিছু একটা প্রাণী। আমি ছুটে উপরে এলাম। ঘরে ঢুকে দেখি লুসি ক্লান্ত পায়ে এগিয়ে আসছে বিছানার দিকে। ওকে ভীষণ শীর্ণ আর বিবর্ণ মনে হলো। চোখের কোণে ক্লান্তি আর রুগ্নতার কালো প্রলেপ। আমি আর ওকে জাগালাম না। 17ই আগস্ট। লুসি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। মুখের রঙে সেই উজ্জ্বলতা আর নেই। রক্তশূন্যতার চিহ্ন সারা শরীরে ছাপ ফেলেছে। কাল রাতে জেগে উঠে দেখি আবার সে জানালার ধারে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিলম্বিত লয়ে নিঃশ্বাস ফেলছে, যেন ভীষণ কষ্ট হচ্ছে ওর নিঃশ্বাস ফেলতে। সে জেগে উঠে আমার বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পেলাম না। আর্থারের চিঠি। 31শে অগস্ট। প্রিয় জ্যাক, একটা বিশেষ অনুরোধ করে তোমাকে চিঠি লিখছি। আমার ভাবি স্ত্রী লুসি ভীষণ অসুস্থ। তার দিকে চোখ তুলে তাকানো যায় না। দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এর কারণ জিজ্ঞাসা করে কোনো উত্তর পাইনি। আমার ইচ্ছা তুমি ওকে পরীক্ষা করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। ইতি আর্থার। ডাক্তার সেওয়ার্ডের উত্তর। 2রা সেপ্টেম্বর। প্রিয় বন্ধু, মিস লুসির স্বাস্থ্য আমি পরীক্ষা করেছি। কোনো শারীরিক গোলযোগ বা ব্যাধি আমাকে চোখে ধরা পড়েনি, কিন্তু ভীষণ বদলে গেছেন তিনি। চোখের দৃষ্টি বিবর্ণ আর ঘোলাটে হয়েছে। শরীর একেবারে রক্তশূন্য, অথচ রক্তাল্পতা ব্যাধির লক্ষণ দেখতে পাইনি। মনে হয় কোনো মানসিক ব্যাপারের সঙ্গে জড়িত। আমি আমার শিক্ষক অধ্যাপক ভ্যান হেলসিংকে আমন্ত্রণ জানিয়েছি। আমার অনুরোধে করণীয় সব কিছুই তিনি লুসির জন্য করবেন। চিন্তা করো না, জ্যাক। ডাক্তার সেওয়ার্ডের চিঠি। 2রা সেপ্টেম্বর। প্রিয় আর্ট, ডাক্তার হেলসিং এখানে এসেছিলেন। তিনি লুসিকে পরীক্ষা করেছেন। তার মতামত জানতে চাইলে তিনি গম্ভীরভাবে বললেন, জীবন মৃত্যুর প্রশ্ন এর সঙ্গে জড়িত। তাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে। এর বেশি তিনি কিছু প্রকাশ করলেন না। রাগ করো না, সময় হলে তিনি সবই বলবেন, জ্যাক। ডাক্তার সেওয়ার্ডের ডায়েরি। 7ই সেপ্টেম্বর। আমি আর হেলসিং লুসির ঘরে এলাম। গতকাল লুসিকে দেখে আমি চিন্তিত হয়েছিলাম, আজ ভয় পেলাম। সমস্ত শরীর খড়ির মতো সাদা বিবর্ণ।
মুখে রক্ত কে যেন শুষে নিয়েছে। পাথরের মতো কঠিন হয়ে উঠল হেলসিংয়ের মুখ। অপলক চোখে তাকিয়ে রইলেন লুসির দিকে। তারপর বললেন, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। রক্তের অভাবে যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। ওকে এক্ষুনি রক্ত দিতে হবে। কে দেবে, তুমি না আমি? আমার বয়স কম, আমি দেব, আমি বললাম। ডাক্তার হেলসিং তার অসাধারণ শল্য দক্ষতায় রক্ত বিনিময়ের অধ্যায় শেষ করলেন। দেখতে দেখতে লুসির চিবুকের রং ফিরে এলো। অসার অচৈতন্য দেহে প্রকাশ পেল আবার জীবনের লক্ষণ। 11 সেপ্টেম্বর। লুসির অবস্থা এখন অনেক ভালো। ডাক্তার হেলসিং ভীষণ খুশি, খুশি আমিও। এক ঝুড়ি সাদা ফুল নিয়ে তিনি লুসিকে দেখতে গেলেন, সঙ্গে আমি। এই ফুলগুলো আপনার জন্য আনা হয়েছে মিস লুসি, গভীর তৃপ্তির সঙ্গে উচ্চারণ করলেন তিনি। আমার জন্য? অনেক ধন্যবাদ ডাক্তার হেলসিং। শিশুর মতো খুশি হয়ে উঠল লুসি। কিন্তু এই ফুল ঘর সাজাবার জন্য নয়, এই ফুল আপনার ওষুধের কাজ করবে। আপনার জানালায় আমি ফুলগুলো ছড়িয়ে রাখবো, মালা গেঁথে আপনার গলায় পরিয়ে দেব। সব যন্ত্রণার কষ্ট ভুলে যাবে। ডাক্তারের কথার মাঝখানে লুসি একটা ফুল নাকের কাছে তুলে ধরে হেসে উঠল। বলল, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছেন ডাক্তার। এগুলো তো সামান্য রসুনের কোয়া, ফুল কোথায়? অধ্যাপক রেগে উঠলেন, কঠিন গলায় বললেন, রসিকতা আমি পছন্দ করি না। আমার সব কাজেরই একটা উদ্দেশ্য থাকে। বলে ডাক্তার নিজের হাতে তার গলায় মালা পরিয়ে দিলেন। ঘরের সব জানলা দরজা বন্ধ করে দিলেন। এবার কোমল গলায় বললেন, কোনো সময়েই এই মালা গলা থেকে খুলবেন না মিস লুসি, আর রাতে দরজা জানলা বন্ধ করে রাখবেন, ভুল যেন না হয়। লুসি মাথা নেড়ে সায় দিল। আমরা নিশ্চিন্ত হলাম। 13 সেপ্টেম্বর। সকাল 8টায় আমরা লুসিদের বাড়ি এলাম। দোরগোড়ায় লুসির মা আমাদের অভ্যর্থনা জানিয়ে বললেন, আপনারা শুনে খুশি হবেন, লুসি আজ খুব ভালো আছে, নিশ্চিন্তে এখনো ঘুমোচ্ছে। এজন্য শুধু আপনাদের একার কৃতিত্ব নেই, আমারও কিছু ভূমিকা আছে। তার মানে? জিজ্ঞেস করলাম আমি। তিনি বললেন, কাল রাতে ওর ঘরে গিয়ে দেখলাম ঘরের মধ্যে ভীষণ গুমোট, তার উপর ঘরময় রসুনের ছড়াছড়ি, এমনকি লুসির গলায় রসুনের একটা মালা। আমি মালাটা গলা থেকে খুলে নিলাম, দরজা জানালা খুলে ফেললাম, ও শরীরের কথা ভেবে। ওকে দেখলে আপনারা খুশি হবেন। হায় ভগবান, চিৎকার করে উঠলেন ডাক্তার হেলসিং। তারপর ছুটে গেলেন লুসির ঘরে। লুসির দিকে তাকিয়ে তার মুখে অব্যক্ত ব্যথার রেখা ফুটে উঠল। বললেন, আর্থারকে খবর দাও, ওর আয়ু শেষ হয়ে আসছে। আমার পা যেন চলতে চাইছে না। একটা পরম রমণীয় আকাঙ্ক্ষার অকাল সমাপ্তিতে আমিও যেন জ্ঞান হারালাম। মন্ত্রমুগ্ধের মতো আর্থারকে ডেকে নিয়ে এলাম। আমাদের চোখের সামনে আস্তে আস্তে লুসির চোখ বুঝে এলো। নিঃশ্বাসের ওঠা নামা ধীরে ধীরে বন্ধ হলো। ভ্যাম্পায়ার, ডাক্তার সেওয়ার্ডের দিনলিপি, 25 সেপ্টেম্বর। আগামীকাল লুসির সৎকারের দিন ধার্য হয়েছে। সবকিছু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি আমি আর অধ্যাপক ভ্যান হেলসিং। সারাদিনের অমানসিক পরিশ্রমের পর ঘুমোতে যাওয়ার আগে আমরা লুসির ঘরে এলাম। আমাদের চোখের সামনে এক অনির্বচনীয় সৌন্দর্য ভেসে উঠল। লক্ষ্য করলাম, মৃত্যুর হিমশীতল স্পর্শ সেই সুনিশ্চিত সৌন্দর্যকে এতটুকু ম্লান করতে পারেনি, বরঞ্চ আরও উজ্জ্বল, আরও কান্তিময়ী করে তুলেছে। বিশ্বাস করতে পারছি না আমি এক প্রাণহীন মৃতদেহের দিকে তাকিয়ে আছি। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরে এলাম। জামাকাপড় ছাড়ার পর অধ্যাপক বললেন, কাল রাতের আগেই সব ব্যবচ্ছেদের এক সেট যন্ত্রপাতি আমাকে এনে দেবে। আমি একটা অপারেশন করতে চাই। অধ্যাপক আর কোনো কথা না বলে নিজের ঘরে ফিরে গেলেন। আমি হতভম্বের মতো বসে রইলাম। তারপর রাত গভীর হতে আমি আর আর্থার সোফার ওপর ঘুমিয়ে পড়লাম। হেলসিং একবারও বিছানায় আশ্রয় নিলেন না, সারা রাত জেগে বাড়িটাকে পাহারা দিলেন। দ্য ওয়েস্টমিনিস্টার গেজেট, 25 সেপ্টেম্বর। হ্যামস্টেডে সম্প্রতি কতগুলি ভয়াবহ ঘটনার সংবাদ পাওয়া গিয়াছে। গত 2 দিন ধরিয়া বেশ কিছু শিশু নিখোঁজ হইয়া যায়।
নিরুদ্দিষ্ট সকল শিশুই রাত্রি শেষে বাড়ি ফিরিয়া আসে। জিজ্ঞাসাবাদের পর শুধু এইটুকুই জানা গিয়াছে যে একজন অজ্ঞাত মহিলাকে তাহারা অনুসরণ করিয়াছিল। এই ঘটনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হইতেছে হারানো প্রতিটি শিশুর কণ্ঠনালীতে সূক্ষ্ম এক ক্ষতের চিহ্ন দেখা গিয়াছে। ইঁদুরের দাঁতের কামড়ের সঙ্গে এই ক্ষতচিহ্নগুলি যথেষ্ট সাদৃশ্য আছে। পুলিশকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হইয়াছে। ডক্টর সেওয়ার্ডের দিনলিপি, 26শে সেপ্টেম্বর। ভ্যান হেলসিং গতকাল এক্সেটারে গিয়েছিলেন, আজ ফিরে এসেছেন। প্রায় 5:30টার ঝড়ের মতো আমার ঘরে ঢুকে গতকালের ওয়েস্টমিনিস্টার গেজেট পত্রিকাটা আমার হাতে গুঁজে দিয়ে বললেন, এ সম্পর্কে তোমার কি মত? ঠিক বেচারি লুসির মতো আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, মনে হয় লুসিকে যে বা যারা আহত করেছিল তারাই এখন এই শিশুদের কণ্ঠে ক্ষতের সৃষ্টি করেছে। ভ্যান হেলসিং বললেন, আমি যা এখন বলবো তা অবিশ্বাস্য মনে হলেও বিশ্বাস করতে হবে তোমাকে। তোমার ধারণা শিশুদের গলায় যে বা যারা কামড় দিয়েছে লুসিকেও ঠিক তারাই আক্রমণ করেছিল? না, তার চেয়েও ভয়ঙ্কর। ওই ক্ষতচিহ্নগুলো স্বয়ং লুসির দাঁতের কামড়ের সৃষ্টি হয়েছে। আমি টেবিলের ওপর জোরে ঘুষি মেরে চিৎকার করে উঠলাম, অধ্যাপক, আপনি পাগলের মতো কি বলছেন? ব্যথিত কণ্ঠে তিনি বললেন, পাগল হলেই বোধহয় ভালো হতো। আজ রাতে আমি এর সত্যতা প্রমাণ করতে যাব। তুমি আমার সঙ্গী হবে। ঠিক রাত 10টার সময় হোটেল থেকে বেরোলাম আমরা। বাইরে ঘন জমাট অন্ধকার, পথঘাট সব অধ্যাপকের নখদর্পণে। আমরা সমাধিক্ষেত্রে পৌঁছলাম। দেওয়াল ডিঙিয়ে তারপর আমরা ভিতরে ঢুকলাম। সেই অন্ধকারের মধ্যে হাজির হলাম লুসির কবরের সামনে। অধ্যাপক তার ব্যাগ থেকে মোমবাতি আর দেশলাই বের করে আলো জ্বাললেন। তারপর ব্যাগের মধ্যে থেকে একটা যন্ত্র বের করে তার সাহায্যে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমরা দুজনেই ঝুঁকে পড়ে তাকালাম কফিনটার তলায়। কফিন খালি, লুসির দেহের কোনো চিহ্ন নেই সেখানে। অবশ্যই এটা আমার কাছে একটা অভাবিত বিস্ময়, কিন্তু হেলসিংয়ের কোনো ভাবান্তর নেই। আবার কফিনের ঢাকনাটা লাগিয়ে যন্ত্রপাতি গুছিয়ে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে রেখে দিলেন ব্যাগের মধ্যে। তারপর আমাকে সমাধিক্ষেত্রের একদিকটাতে নজর রাখতে বলে অন্যদিকে দায়িত্ব নিলেন নিজে। একটা নিঃসঙ্গ প্রহরায় সময় কাটতে লাগলো। দূরের ঘড়িতে 12টার ঘণ্টা বেজে উঠল। তারপর শুনলাম 1টা 2টো সময় গড়িয়ে চলল। হঠাৎ আমার মনে হলো আমি যেন কিছু একটা দেখতে পাচ্ছি। একটা সাদা রঙের মূর্তি আস্তে আস্তে ইভ গাছের অন্ধকার ছায়াপথ ধরে এগিয়ে আসছে সমাধিক্ষেত্রের দিকে। তারপর জুনিপার গাছের সারির মধ্য দিয়ে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। 27শে সেপ্টেম্বর। পরদিন আবার আমরা নির্জন সমাধিভূমির মধ্যে প্রবেশ করলাম। তারপর নীরবে এগিয়ে গেলাম লুসির কফিনের সামনে। আস্তে আস্তে কফিনের ডালা খুলে তাকালাম ভিতরে। দেখলাম লুসি শুয়ে আছে সেখানে। আগের চেয়েও সুন্দর দেখাচ্ছে তাকে। ঠোঁট দুটিতে লালের ছোপ, চিবুকে সতেজ প্রাণের মুকুলিত আভা। বিশ্বাস করতে কষ্ট হয় সে মৃত। অধ্যাপক 2 হাতের আঙুল দিয়ে লুসির ঠোঁট দুটো মেলে ধরলেন। এক রা সাদা দাঁতের শাড়ি ঝিলিক মেরে উঠল। এবার তোমার বিশ্বাস হয়েছে? বলে হেলসিং একাগ্র চিত্তে মৃতা নারীর দিকে চেয়ে রইলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, অন্য মৃতদের সঙ্গে একটা পার্থক্য আছে। এ দেহটি বর্তমানে এক দ্বৈত জীবন যাপন করছে। সম্মোহিত অবস্থায় সে একদা ভ্যাম্পায়ারের দ্বারা দংশিতা হয়েছিল। এই সম্মোহ সমাধিতে লুসিও আজ একটি মৃতজীবী ভ্যাম্পায়ার। হেলসিংয়ের কথা শুনে আমার রক্ত জমে বরফ হয়ে গেল। আমি অসহায়ের মতো বলি, এই বিভৎস পিশাচকে আপনি ধ্বংস করবেন কেমন করে? আমি ওর মাথাটাকে 2 টুকরো করে কেটে ফেলব। ওর মুখের মধ্যে পুড়ে দেব রসুনের কোয়া এবং একটা সূচিমুখ কিলক দিয়ে আমূল বিদ্ধ করব হৃৎপিণ্ডের কেন্দ্রস্থল। কাল রাতে তুমি বার্কলে হোটেলে আমার সঙ্গে দেখা করবে। আর্থার আর মরিসকে সঙ্গে করে আনবে। আমরা সবাই মিলে আমাদের কাজ শুরু করব। 29শে সেপ্টেম্বর। রাত্রে 10টার কিছু আগে আর্থার আর মরিসকে সঙ্গে নিয়ে ডক্টর হেলসিংয়ের ঘরে উপস্থিত হলাম আমি। এখন আমাদের কি করতে হবে? আর্থার প্রশ্ন করল।
আমার সঙ্গে গোপনে লুসিকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেই কিংস্টেড সমাধিক্ষেত্রে যেতে হবে। কেন? সেখানে কি দরকার? আর্থার তরিতাহতের মতো লাফিয়ে উঠল। আমরা কফিনটা খুলব। অধ্যাপকের গলায় লৌহ কাঠিন্য। শুনুন, শ্রীমতী লুসি কিছুদিন আগে দেহত্যাগ করলেও তিনি মৃত নন। এখন একটি পথই আমাদের খোলা আছে। আমি শ্রীমতী লুসির মস্তক বিচ্ছিন্ন করব। না! চিৎকার করে উঠল আর্থার। কিছুতেই না! হেলসিং উঠে দাঁড়ালেন। অমানসিক গম্ভীর স্বরে বললেন, লর্ড গোডালমিং, আপনাকে অনুরোধ করব আমাদের সঙ্গে আসতে, নিজের চোখে সব কিছু দেখতে। তারপরও যদি আপনি আপত্তি করেন তাহলে অন্য পথ ভাবা যাবে। উফ, আমি আর ভাবতে পারছি না। আর্থার অসহায়ভাবে বলে ওঠে, ঠিক আছে, যাব আপনাদের সঙ্গে। সেদিন রাতে আমরা এসে উপস্থিত হলাম সেই কবরখানায়। একটা লণ্ঠন জেলে কফিনের ঢাকনা খুললেন ভ্যান হেলসিং। কফিন খালি, লুসির দেহ নেই। কয়েক মুহূর্ত কারো মুখে কথা নেই। তারপর ভ্যান হেলসিং বললেন, আসুন, আমরা বাইরে অপেক্ষা করব। আরও অলৌকিক ঘটনার সাক্ষী হতে হবে আমাদের। বাইরে এসে আত্মগোপন করে রুদ্ধশ্বাস অপেক্ষায় রইলাম আমরা। হঠাৎই অধ্যাপকের নির্দেশে তাকিয়ে দেখে একটি সাদা ছায়ামূর্তি এগিয়ে আসছে। চাঁদের আলোয় নজরে পড়ল ছায়ামূর্তির বুকের কাছে একটি শিশু আর্ত চিৎকারে কাঁদছে। লুসিকে চিনতে ভুল হলো না আমাদের। দেখলাম টাটকা রক্তে লুসির ঠোঁট লাল, সাদা পবিত্র পোশাক ভিজে লাল হয়ে উঠেছে। আমাদের দেখে হঠাৎই অত্যন্ত তাচ্ছিলের সঙ্গে শিশুটিকে হঠাৎ ছুঁড়ে ফেলে দিল লুসি। তারপর অলৌকিকভাবে সমাধিক্ষেত্রের বন্ধ দরজার সূচি মুখ ফাঁক দিয়ে সূক্ষ্ম দেহে ক্রমে ক্রমে মিলিয়ে গেল ভেতরে। আজ আর কিছু করার নেই, বললেন হেলসিং। কাল আমরা আবার এখানে আসব, অনেক কাজ বাকি আছে। 30শে সেপ্টেম্বর। আবার আমরা গা ছমছমে কবরখানায় এসে উপস্থিত হলাম। হেলসিং দুটো মোমবাতি জ্বালিয়ে খুলে ফেললেন লুসির কফিনের ঢাকনা। আর্থার কাঁপতে লাগলো থরথর করে। লুসি শুয়ে আছে, নিষ্পাপ ফুলের মতোই সুন্দর। ইতিমধ্যে অপারেশনের ছুরি, হাতুড়ি, কাঠের কিলক ব্যাগ বের করে নিয়ে প্রস্তুত হয়েছেন ভ্যান হেলসিং। বন্ধু আর্থার, অমৃত হিসাবে লুসি যদি আরও কিছুদিন বাঁচে তাহলে তার রক্ত পিপাসা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এত এগিয়ে আসুন, আপনি এই মহৎ কাজ সুসম্পন্ন করুন। আর্থারের হাত কাঁপছে, মুখ বরফের মতো সাদা। অতি কষ্টে সাহসে ভর করে এগিয়ে এলো সে। ভ্যান হেলসিং তাঁর কাঁধে হাত রেখে এগিয়ে বললেন, সাহস করে কাঠের কিলকটা বসিয়ে দিতে হবে লুসির হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে। আর্থার হাতুড়ি ও কিলক তুলে নিল হাতে। তারপর নিমেষে সর্বশক্তিতে কিলকটা হাতুড়ির আঘাতে বসিয়ে দিল লুসির বুকে। কফিনের ভেতর শরীরটা মোচড় দিয়ে উঠল সাপের মতো। ঠোঁটের ফাঁক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তীক্ষ্ণ সূচলো দাঁত যেন চিবিয়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে ঠোঁট দুটোকে। মুখটা ভরে উঠল লাল ফেনায়। ধীরে ধীরে একসময় শান্ত হয়ে গেল দেহটা। অবাক হয়ে দেখলাম হিংস্র বিভৎসতা মুছে গিয়ে লুসি আবার ফিরে পেয়েছে তার আগের সৌন্দর্য, যে লুসিকে আমরা চিনতাম, শ্রদ্ধা করতাম। লুসি এবার মুক্তি পেল, ভ্যান হেলসিং বললেন। তারপর আমি ও অধ্যাপক মিলে কিলকের সামনের দিকটা করাত দিয়ে কেটে ফেললাম। বাকিটা গাঁথা রইল লুসির বুকে। লুসির মাথা কেটে তার মুখে রসুন ভরে দেওয়া হলো। কফিনের ডালা আবার বন্ধ করে দিলাম আগের মতো। তারপর দরজায় তালা দিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। রেনফিল্ড, শেওয়ার্ডের দিনলিপি, 5ই জুন। একটা শূন্যতা বোধে আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। এই দুর্বলতা আমাকে কাটিয়ে উঠতে হবে। তাই রোগীদের মধ্যে ফিরে এলাম আরও মমত্ব বোধ নিয়ে। একজন রোগীকে আমি বিশেষভাবে বেছে নিয়েছি। তার নাম রেনফিল্ড। বয়স 59, আত্মপ্রত্যয়ী মেজাজ, প্রচণ্ড শারীরিক শক্তির অধিকারী, উত্তেজনা মুহূর্তে অশোভন রকম উগ্র। তার ভালোবাসার পাত্ররা সব
আজব শ্রেণীর। এই মুহূর্তে শখ হলো মাছি ধরা, এবং তার সংগ্রহে এখন মাছির সংখ্যা এত বিপুল পরিমাণে গিয়ে ঠেকেছে যে আমি তিরস্কার করতে বাধ্য হলাম। আশ্চর্য, সে রাগ করল না, শান্ত নিরীহভাবে বলল, আমি 3 দিন সময় পেতে পারি, এর মধ্যে আমি এদের বিদায় করে দেব। আমি রাজি হলাম। 18 জুন। ওর মন এখন মাকড়সার দিকে ঝুঁকেছে। ইতিমধ্যেই তার বাক্সে কতগুলো বড় বড় মাকড়সা জমা পড়েছে। বেশ যত্ন করে মাকড়সাগুলোকেও মাছি খাওয়ায়। মাছির সংখ্যা স্পষ্টতই অবলুপ্তির পথে। 1 জুলাই। ওর মাকড়সার সংখ্যা এখন মাছিদের মতো অগন্তি পর্যায়ে সে পৌঁছেছে। সেই একই ন্যাক্কারজনক পরিস্থিতি। আজ আমি ওকে স্পষ্ট জানিয়ে দিলাম এগুলোকেও বিদায় দিতে হবে। ওর কাছে দাঁড়াতে আমার গা ঘিন ঘিন করছিল, কারণ সেই সময় বিরাট একটা মাছি দুর্গন্ধময় গলিত মাংসের অংশ মুখে নিয়ে ঘরে এসে উড়ে আসতে সে সেটাকে ধরে মুখের মধ্যে পুড়ে দিয়ে পরমানন্দে চিবোতে লাগলো। আমি রাগতভাবে তাকে তিরস্কার করলাম। সে ধীর শান্ত গলায় যুক্তি দেখালো, এটা স্বাস্থ্যের পক্ষে উপাদেয়, কারণ এটা একটা জীবন, এবং এই জীবন্ত শক্তি তার মধ্যেও সঞ্চারিত হলো। 20 জুলাই। বিছানায় শুয়ে শুয়ে শুনছিলাম দেওয়াল ঘড়িতে প্রহর পরিক্রমার একটা আওয়াজ। এমন সময় রাতে প্রহর এসে খবর দিল রেনফিল্ড হাসপাতাল থেকে পালিয়েছে। আমি আর সময় নষ্ট না করে ছুটে নিচে নামলাম। চোখে পড়ল একটা ছায়ামূর্তি সামনের পরিত্যক্ত জীর্ণ বাড়ির দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। আমিও ছুটলাম তাকে লক্ষ্য করে। বিরাট ভগ্ন বাড়িটা শেষ প্রান্তের পুরনো গির্জার সামনে এসে পুরনো কাঠের দরজায় নিজেকে চেপে ধরে সে কথা বলছে যেন কারো সঙ্গে। আমি স্পষ্ট শুনলাম, মন্ত্রোচ্চারণের মতো সে উদ্দাত্ত গলায় বলছে, হে প্রভু, আপনার আদেশ মতো আমি এখানে এসেছি, আপনার করুণায় আমাকে কৃতার্থ করুন। ইতিমধ্যে আমার লোকেরা সব এসে পড়েছে। তাদের সাহায্যে ওকে আমরা ধরে ফেললাম। খ্যাপা বাঘের মতো সে বাধা দিতে লাগলো। এমন হিংস্র ক্রোধের অভিব্যক্তি কখনো কোনো উন্মাদের মধ্যে দেখিনি এর আগে। শিকল বেঁধে একটা ঘরের মধ্যে রাখা হলো ওকে। ফিরে আস্তে আস্তে শুনলাম তার ভাঙা কণ্ঠের করুণ আরতি, প্রভু, আমি ধৈর্য ধরে থাকব। 1 অক্টোবর। এখন রাত 4টে। রেনফিল্ডের কাছ থেকে জরুরি অনুরোধ এলো। অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা সে আমাকে বলতে চায়। অগত্যা তার ঘরে গেলাম। আমাকে দেখতে পেয়ে 2 হাত জোর করে প্রার্থনার ভঙ্গিতে আবেদন জানালো, দয়া করুন ডক্টর সেওয়ার্ড, আমাকে বাঁচান। এই মুহূর্তে এই উন্মাদ হাসপাতাল থেকে আমাকে চলে যেতে দিন। না হয় আমার হাতে পায়ে শিকল পরিয়ে চাবুক মারতে মারতে হাজতে পাঠিয়ে দিন। শুধু এখানে এই অভিশপ্ত বাড়িটা আমাকে রাখবেন না, দোহাই আপনার। আমি তার উচ্ছ্বাসে বাধা দিয়ে কঠিন গলায় বললাম, থামুন, অনেক বলেছেন, সবই শুনলাম, এখন বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। সে অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, করুণ বিষণ্ণ চাউনি মেলে তারপর সহজ স্পষ্ট গলায় বলল, ডক্টর সেওয়ার্ড, একদিন নিশ্চয়ই আমার আজকের কথা আপনার মনে পড়বে। 2 অক্টোবর। পর্যবেক্ষক দৌড়ে আমার ঘরে এসে ঢুকল। রুদ্ধশ্বাসে জানালো রেনফিলের ভীষণ দুর্ঘটনা ঘটেছে। সে তার আর্ত চিৎকার শুনে ঘরের মধ্যে ঢুকে দেখে মুখ থুবড়ে মেঝের ওপর পড়ে আছে সে, সারা মুখে রক্তে মাখামাখি। এক্ষুনি আমাকে যেতে হবে। রেনফিল্ডের ঘরে গিয়ে দেখলাম সে বাঁ কাত হয়ে শুয়ে আছে মেঝের ওপর। রক্তের ধারায় তার সারা শরীর আর মেঝেটা ভেসে যাচ্ছে। বুঝতে পারলাম ওর আঘাতটা অত্যন্ত গুরুতর। মুখটা থেঁতলে গেছে, কোমরটা ভেঙে গেছে। আমি পর্যবেক্ষককে বললাম, ডাক্তার ভ্যান হেলসিংকে শিগগির খবর দাও। লোকটা খবর দিতে গেল। কয়েক মিনিটের মধ্যে অধ্যাপক এলেন। অকল্পনীয় দ্রুততায় ভ্যান হেলসিং অস্ত্রোপচারের কাজ শুরু করে দিলেন। ইতিমধ্যে খবর পেয়ে আর্থার আর মরিস এসে উপস্থিত হলো। আমরা ভয় আর উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে একসময় চোখ মেলল রেনফিল্ড। এক বন্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কাঁপা কাঁপা গলায় নিচু স্বরে বলল, ডাক্তার, আমি এক ভয়াবহ স্বপ্ন দেখেছি।
না, স্বপ্ন নয়, সবটাই এক ভয়াবহ বাস্তব অভিজ্ঞতা। মনে পড়ে সেই রাতের কথা, যেদিন আকুল প্রার্থনায় আমি মুক্তির আবেদন জানিয়েছিলাম, কিন্তু সেদিন উন্মাদের প্রলাপ বলে আপনারা কর্ণপাত করেননি আমার কথায়। আপনারা চলে যাওয়ার পর অসংখ্য কুকুরের চিৎকার ভেসে এলো কানে, আর কুয়াশার অন্ধকার আস্তরণ ভেদ করে তিনি এসে দাঁড়ালেন আমার জানলার তলায়। এর আগে বহুবার কুজ্ঝটিকার অস্পষ্টতায় দেখা দিয়েছেন, সেদিন সশরীরে। চাঁদের অস্পষ্ট আলোয় তার সাদা দাঁতগুলো ঝিকমিক করে উঠল। আমি তাকে ঘরে ঢুকতে আহ্বান জানাইনি। অমানসিক ক্রোধের আগুনে তার চোখ দুটো জ্বলে উঠল, আর রক্ত লাল মুখে আমার দিকে চেয়ে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে স্তূপীকৃত অন্ধকার ছড়িয়ে পড়ল ঘাসের ওপর। তারপর এক জ্বলন্ত শিখার রূপ নিল। যেমন সামান্যতম ছিদ্রের মধ্যে দিয়ে চাঁদের কিরণ এসে পড়ে, তেমনি এই স্বল্পতম শাঁসির ভাঁক দিয়ে তিনি অবলীলাক্রমে ঘরের মধ্যে ঢুকলেন। আমি বুঝতে পারলাম তার অভিসন্ধি। মিসেস হারকারের জীবন তিনি বিন্দু বিন্দু শুষে নিয়ে তাকে এক রক্তলোলুপা অমৃতার দলে টেনে নিতে চান, ঠিক মিস লুসির মতো। আমি কখনো সজ্ঞানে হতে দিতে পারি না, তাই প্রচণ্ড আক্রোশে বাধা দিলাম। কিন্তু তিনি দু হাতে আমাকে শূন্যে তুলে জোরে আছাড় মেরে ফেলে দিলেন মেঝের ওপর। রক্ত লাল মেঘের রাশি আমাকে ছেয়ে ফেলল, আর তিনি ধোঁয়া হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেলেন। রেনফিল্ডের গলা সস্তেমিত হয়ে এলো। নিঃশ্বাস প্রশ্বাসের গতি আরও দ্রুত হলো। বুঝতে পারলাম ওর অন্তিম মুহূর্ত এগিয়ে আসছে। মিনা, ডক্টর সেওয়ার্ডের ডায়েরি। অধ্যাপক ভ্যান হেলসিং চকিতে উঠে দাঁড়ালেন। উত্তেজিত গলায় বললেন, তোমরা এই মাত্র এক ভয়াবহ অলৌকিক কাহিনী শুনলে। এক্ষুনি আমাদের মিসেস মিনা হারকারের খোঁজ নেওয়া দরকার। দেরি হলে তার ভীষণ ক্ষতি হতে পারে। আমরা সবাই ক্ষিপ্র গতিতে উপস্থিত হলাম মিনার ঘরের সামনে। দরজা ভেজানো ছিল। ঠেলে ঘরের মধ্যে ঢুকতেই এক অদ্ভুত দৃশ্য দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে উঠল। বিছানায় শুয়ে আছেন মিনা, ম্লান বিবর্ণ মুখ। তার পাশে দীর্ঘ শীর্ণদেহী কালো জোব্বা পরা কি একজন ঝুঁকে রয়েছে তার মুখের ওপর। আমাদের পায়ের শব্দ শুনে সে ফিরে তাকালো। আমরা চিনতে পারলাম তাকে, কাউন্ট ড্রাকুলা। কাউন্ট ড্রাকুলার হিংস্র চোখ দুটো জ্বলে উঠল আমাদের দেখে। রক্ত নেমে এলো ঠোঁটের ভাগ দিয়ে। মিনাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে এলো আমাদের দিকে। অধ্যাপক ভ্যান হেলসিং একটুও ভয় না পেয়ে পকেট থেকে ক্রুশ চিহ্নটা বের করে তুলে ধরলেন তার সামনে। হঠাৎ অবাক বিস্ময় দেখলাম একটা জমাট বাঁধা কুয়াশা খোলা দরজা দিয়ে ভেসে গেল। কাউন্ট অদৃশ্য হল। অসহ্য যন্ত্রণায় কেঁদে উঠল মিনা। আমার গলার কাছে এত ব্যথা কেন? ও কিছু নয়, হয়তো ভালো ঘুম হয়নি। অধ্যাপক সান্ত্বনা দিলেন। মিনা ঘুমিয়ে পড়ল আবার। বাইরে বেরিয়ে দেখি পূবের আকাশ লাল হয়ে উঠেছে। জোনাথনের ডায়েরি, 2 অক্টোবর। মিনার জন্য ভীষণ দুর্ভাবনা হচ্ছে। শেষ পর্যন্ত ড্রাকুলার ওপর যে প্রতিশোধ নেবে ভাবতে পারিনি। যাই হোক, ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করবার জন্য আমরা সবাই উপস্থিত হলাম ডক্টর সেওয়ার্ডের ঘরে। সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে ওই পিশাচটাকে খুঁজে বের করতেই হবে, অধ্যাপক বললেন। তারপর তিনি আমাদের ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্য বোঝাতে লাগলেন। দিন বা বছরের হিসাবে ভ্যাম্পায়ারের বয়স মাপা যায় না। জীবিত প্রাণীর রক্ত পান করে ওরা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে। যে কোনো মুহূর্তে বাদুড় বা নেকড়ের রূপ ধারণ করতে পারে ওরা। যখন যেখানে খুশি যেতে পারে, চোখের সামনে থেকে অদৃশ্য হতে পারে। ওদের হাতে মৃত্যু হলে আমাদের প্রিয়জনরা ওদের মতো পিশাচে পরিণত হয়ে যাবে। তাই অনাগত মানুষের মুখ চেয়ে ওদের ধ্বংস করা আমাদের এক পবিত্র কর্তব্য। আমরা সবাই অভিভূতের মতো অধ্যাপকের কথা শুনছিলাম। এবার এক বাক্যে শপথ নিলাম, এই কাজে আমরা সর্বতোভাবে তাকে সাহায্য করব। জোনাথনের ডায়েরি, 4 অক্টোবর। মিনার ডাকে ঘুম ভেঙে গেল। অস্পষ্ট জড়ানো গলায় বলল, শিগগির অধ্যাপককে খবর দাও। কি ব্যাপার এত ভোরে?
আমি বিস্মিত হলাম। আমার মনে একটা পরিকল্পনা এসেছে। অধ্যাপক যদি আমাকে এখন সম্মোহিত করেন তাহলে ড্রাকুলার গোপন খবর আমি তোমাদের বলতে পারবো। রাতের পোশাক পরেই অধ্যাপক এলেন, সঙ্গে মরিস। তিনি ইঙ্গিতে মিনাকে বিছানায় শুয়ে পড়তে বললেন। তারপর চোখে চোখ রেখে 2 হাতের পাতা তার সারা শরীরে বুলিয়ে দিলেন। ধীরে ধীরে মিনার চোখ মুদে এলো। অধ্যাপক আস্তে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কোথায়? জানি না, আচ্ছন্নের মতো মিনা বলে উঠল। অধ্যাপক আবার জিজ্ঞেস করলেন, তুমি এখন কোথায়? ঠিক বুঝতে পারছি না। চারিদিকে শুধু অন্ধকার, অস্পষ্ট জলের শব্দ আর ঢেউয়ের আনাগোনা শুনতে পাচ্ছি। আমরা পরস্পরের দিকে তাকালাম। অধ্যাপক মিনাকে আবার শুইয়ে দিলেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, কাউন্ট ড্রাকুলা এখন লন্ডন থেকে জলপথে অর্থাৎ জাহাজে করে পালিয়ে যাচ্ছে তার নিজের প্রাসাদে। এখন তাহলে আমাদের সত্বর ট্রান্সিলভেনিয়ার রওনা হতে হবে। প্রাসাদে ঢোকার আগেই তাকে ধরতে হবে, ধ্বংস করতে হবে। অধ্যাপক বললেন। আমরা যাত্রার প্রস্তুতি নিলাম। মিনা হারকারের দিনলিপি, 31শে অক্টোবর। আজ দুপুরে ভেরিস্তিতে পৌঁছেছি আমি আর অধ্যাপক। কাল ভোরে বর্গগিরিপথের দিকে রওনা হব। ক্লান্তি সত্ত্বেও ঘুম আসছে না। 1 অক্টোবর। একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে চা খেলাম। বিচিত্র পোশাক পরা মেয়ে পুরুষ ভিড় করল সামনে। বর্গগিরিপথে যাব শুনে সবাই বুকে ক্রুশ চিহ্ন আঁকল। 2 নভেম্বর। ভেবেছিলাম দুপুরের আগেই বর্গগিরিপথে পৌঁছে যাব। পৌঁছতে বিকেল হয়ে গেল। বুকোহিনা থেকে বিস্ত্রিজ হয়ে একটা পথ এসে মিশেছে এখানে। দুদিকে খাড়া পাহাড় আর জঙ্গল। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। একটা গুহার মতো জায়গা বেছে নিয়ে অধ্যাপক বললেন, এটাই আমাদের রাত্রি যাপনের পান্থ নিবাস। দেখতে দেখতে সূর্য অস্ত গেল। রাত্রির গাঢ় অন্ধকার ঘিরে ধরল আমাদের। সারাদিনের ক্লান্তির পর চোখে ঘুম নামল। হঠাৎ আমাদের ঘোড়াগুলোর রেশা ধ্বনি আর হাজার হাজার নেকড়ের চিৎকারে ঘুম ভাঙল আমার। প্রচণ্ড তুষার ঝড় বইছে। অধ্যাপক ডালপালা দিয়ে আগুন জেলে ঘোড়াগুলোকে শান্ত করতে গেলেন। সেই আগুনের শিখায় যে দৃশ্য দেখলাম জীবনে কখনো ভুলব না। সামান্য দূরে ঘূর্ণিঝড়ের মধ্যে এক নীলাভ দ্যুতি বিচ্ছুরিত হতে লাগল। সেই দ্যুতি ক্রমে ক্রমে 3টে বৃত্তে ভাগ হয়ে গেল। আর সেই বৃত্তের মধ্যে সাদা পোশাক পরা 3টি অপূর্ব সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। ঝকঝকে সাদা দাঁত, টুকটুকে লাল ঠোঁট। মনে পড়ল এরাই ড্রাকুলা প্রাসাদের সেই 3 বোন যারা জোনাথনের রক্ত পান করতে চেয়েছিল একদিন। ওরা একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। শুনতে পেলাম ওদের কণ্ঠস্বর, এসো বোন, আমাদের কাছে চলে এসো। 2 হাতে কান চেপে চিৎকার করে উঠলাম। ছুটে এলো অধ্যাপক, বললেন, ভয় নেই মিনা, ওরা আমাদের কাছে আসতে পারবে না। ক্রুশ চিহ্নটা আঁকড়ে ধরে থাকো। এক সময় দেখলাম পূবের আকাশ রাঙিয়ে সূর্যদেব উঁকি মারলেন। মিনার দিনলিপি। সকালের খাবার প্রস্তুত করার ব্যবস্থা করছি এমন সময় পাহাড়ের ওপর থেকে অধ্যাপকের গলার আওয়াজ শুনতে পেলাম, মিনা, দেখবে এসো, উত্তর দিক থেকে একটা ঘোড়ার গাড়ি ছুটে আসছে। আমি দৌড়ে অধ্যাপকের কাছে ছুটে গেলাম। অধ্যাপক আমার হাতে দূরবীন দিয়ে বললেন, দেখো। দেখলাম একটা কাঠের সিন্দুক নিয়ে 2 ঘোড়ায় টানা একটা গাড়ি ছুটে আসছে। ভালো করে তাকাতেই চোখে পড়ল অন্য আরেকটা ঘোড়ার টানা গাড়ি অন্য দিক থেকে এগিয়ে আসছে। লাগাম ধরে থাকা জোনাথনকে চিনতে পারলাম। আনন্দে আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। অধ্যাপক বললেন, চমৎকার, ওরা সবাই এসে পড়েছে ঠিক সময়। আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না, আক্রমণ করতে হবে। গাড়ি থামাও আর একটু এগিয়েও না। একই সঙ্গে দুদিক থেকে 2টো হুঙ্কার শুনলাম। দেখলাম হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে জোনাথন আর মরিস। বেগতিক দেখে কাঠের বাক্সটাকে ফেলে পালিয়ে গেল জিপসিরা। অধ্যাপক হেলসিং, আর্থার, মরিস, জোনাথন
আর ডক্টর সেওয়ার্ড সিন্দুকটাকে ঘিরে দাঁড়ালেন। অধ্যাপক সিন্দুকের ডালাটা তুলতেই সূর্যের আলোয় দেখলাম সিন্দুকের মধ্যে শুয়ে আছেন কাউন্ট ড্রাকুলা। মোমের মতো সাদা বিবর্ণ মুখ, প্রতিহিংসায় রক্ত চক্ষু দুটো ধক ধক করে জ্বলছে। লাল ঠোঁটের ফাঁকে সূচালো দাঁতগুলো ঝিলিক দিচ্ছে। কষ বেয়ে গড়িয়ে পড়ছে টকটকে তাজা রক্ত। হঠাৎ জোনাথনের হাতের কুকরি বিদ্যুৎ গতিতে এসে কাউন্টের মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল। মরিসের হাতের ছুরিটা বিদীর্ণ করে দিল তার হৃৎপিণ্ডটা। আর তখনই অলৌকিক কাণ্ড ঘটল। কাউন্টের সবল সতেজ দেহটা মুহূর্তের মধ্যে একটা পচা গলিত শবে পরিণত হয়ে গেল। তারপর রেণু রেণু হয়ে ধুলোর সঙ্গে মিশে গেল। অবাক বিস্ময়ে আমরা পরস্পরের মুখের দিকে তাকালাম। তখনই সূর্যোদয় রঙিন আলোর প্রচ্ছদে কাউন্ট ড্রাকুলার প্রাসাদটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে দেখা দিল। যুগ যুগান্ত ব্যাপী এক ভয়াল ভয়ঙ্কর দুঃস্বপ্নের হল চির অবসান। আজকের গল্প এখানেই শেষ হলো। ভালো বা মন্দ যেমনই লাগুক জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে পারেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।